ও 200 300। আচ্ছা কিছু মানুষ জয়েন হোক, তারপর আমি হচ্ছে কথা বলে স্টার্ট করব। ছয়শো মানুষ দেখতেছে। আচ্ছা আসসালামু আলাইকুম সবাইকে। আমার ভয়েসটা ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন কাইন্ডলি। সব দেখছেন? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ দেখছেন বিধায়ী। গত বছর সেপ্টেম্বরে আমি যেটা ফেস করেছি, এবছর সেপ্টেম্বরে ওই সব কিছুই মানে মিথ্যা প্রুভ হয়ে গেছে অলরেডি। হ্যাঁ আচ্ছা, আমার ভয়েসটা ক্লিয়ার কিনা একটু আমাকে কেউ জানান, কমেন্ট করে একটু জানান যে আমার ভয়েসটা ক্লিয়ার কিনা। হ্যাঁ, তারপর আমি কথা বলে স্টার্ট করবো। অলরেডি 900 মানুষ জয়েন হয়ে গেছে। বুশরা জান্নাত, আচ্ছা আচ্ছা আপু একটু জানান আমাকে যে ভয়েসটা ক্লিয়ার কিনা। হ্যাঁ, তারপর আমি কথা বলে স্টার্ট করব। আচ্ছা ঠিক আছে, যদি ক্লিয়ার থাকে তাহলে আমি কথা বলে স্টার্ট করে দেব। হ্যাঁ, আমি চালে জান্নাতে যাব। আমি কিভাবে জান্নাতে যাব সেটা আল্লাহ ভালো জানে। ভয়েসটা ক্লিয়ার আছে। একে পিপল জয়েন হয়ে গেছে। নাওফ কেমন আছে? আলহামদুলিল্লাহ, নাওফ অনেক ভালো আছে। আচ্ছা, ভয়েস ক্লিয়ার। আমি কথা বলা স্টার্ট করি তাহলে আপনাদেরকে। আসলে লাইভে সেইভাবে পার্সোনাল বিষয় আপনাদের সাথে শেয়ার করতে হবে, মানে এটা আনএক্সপেক্টেড। তারপর এখন বলা লাগছে, কারণ পার্সোনাল কোনো কিছু আর পার্সোনাল নাই। ও কি ঘুমাইছে? তুমি ওই যে ওই রুমে একটু ফ্যানটা ছেড়ে ওরে নিয়ে একটু বসো। হ্যাঁ, ওরে শোয়াইলে এখন উঠে যাবে। আচ্ছা, আমাদের যে বিষয়টা, আমি আসলে শুরু থেকে যদি আপনাদের সাথে শেয়ার না করি তাহলে অনেক কিছুই বোঝা যাবে না। আর পোস্ট করে এগুলা বিষয় শেয়ার করা বা পোস্ট করে কোনো কিছুই বোঝানোর সম্ভব না। যে জন্য আমি শুরু থেকে আপনাদেরকে একটু বলবো, ঘটনাটা যখন শুরু হয় তখন থেকেই আমি আপনাদেরকে বলি। রুকাইয়ার সর্বপ্রথম পোস্টটা যেটা ভাইরাল হয়, ওইটা নিয়েই তো মূলত এত কিছু, এত কাহিনী, এত ঘটনা, মানে এত রোস্ট, এত কিছু, এত অপবাদ ওর প্রথম পোস্ট থেকেই শুরু হয়েছে। তো ওর যখন প্রথম পোস্ট করে তখন সে ডিভোর্সি ছিল, বাট সেই পোস্টের আগে কিছু ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করব। রায়হান তাকে কেন ডিভোর্স দিছে সেটা রায়হান ক্লিয়ার করছে, অ্যান্ড আমি এই ভিডিও লাস্টে আপনাদেরকে ক্লিয়ার করব। বাট এখন আমি আগে ঘটনা আপনাদেরকে শেয়ার করি, তারপর আমি লাস্টে এই বিষয়টা নিয়ে কথা বলে শেষ করব। লাইভটা খুবই শর্ট টাইমের জন্য, 15 কি 20 মিনিটের মধ্যে আমি সব কিছু ক্লিয়ার করে দিব, দেন আমি সব কিছু ক্লোজ করবো। অ্যান্ড লাইভটা সেভ থাকবে, যাদের দেখার প্রয়োজন পড়বে পরে দেখে নেবেন। আর যে পোস্টগুলো আছে এগুলো হয়তো বা আমি ডিলিট করে দিব, কারণ এগুলা পোস্ট আমার পেজে থাকার কোনো মানে দরকার মনে করছি না লাইভটার পরে। ওই রুকাইয়ার যে পোস্টটা, সর্বপ্রথম পোস্ট যেটা ভাইরাল হয়েছে, যেটার উপর ডিপেন্ড করে আপনারা এত কথা, এত গালি গালাজ, এত কিছু শোনাচ্ছেন, ওই পোস্টের আগের ঘটনা হচ্ছে এই যে দেখেন, রুকাইয়ার একটা বান্ধবী আছে মনিবা আজাদ, এটা কি সবাই চিনেন? এই যে দেখেন, আমি এখানে দেখাচ্ছি, দেখেন
এটা হচ্ছে সেপ্টেম্বরের 2 তারিখের ঘটনা। এই যে এখানে লেখাই আছে দেখেন, আমি মার্ক করে দিছি। আর এই যে মুনিবা আজাদ, এই যে দেখেন এখানে কিন্তু মুনিবা আজাদ ক্লিয়ার করে বলছে যে আমি মানে এখানে হয়তো উল্টা দেখা যাচ্ছে, আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আর মুনিবা আজাদকে সবাই চিনেন, রুকায়ার যে এটা ক্লোজ ছিল, এখন হয়তো বা নাই, বাট এক সময় ছিল, এটা আপনারা সবাই জানেন। এবং তখনও মুনিবা আজাদ অনেক পোস্ট করছিল, এটা সবাই জানেন। তো ও এখানে লিখছে যে এখনও সবাই রূপু আপুর স্বামী হিসেবে জানে রায়হানকে। আর আমার মনে হয় লিপা ভাবির স্বামীকে জগৎ অন্য আরেক বেগানার স্বামী হিসেবে জানে। এটা কি লিপা ভাবির আত্মসম্মানে লাগে না? এই যে দেখেন লিখছে, মানে রুকায়ার তো তখন ডিভোর্স হয়ে গেছে, বাট রুকায়া তখনও পোস্ট করেই যাচ্ছে যে রায়হান এবং রুকায়ার সম্পর্ক আছে, তাদের সংসার আছে, আর আমি হচ্ছে তাদের সংসারে থার্ড পারসন। এটা কিন্তু এই যে দেখেন ডেট দেয়া আছে সেপ্টেম্বরের 2, মানে রুকায়া যে পোস্ট করছে তার আগের ঘটনা এটা। তো আমাকে এভাবে বলার পরে আমি মানে আরও অনেক কিছু বলা হয়েছে। তো আর রুকায়া এদিকে কি করছে, তখন আমার সাথে কিছু লোক অ্যাড ছিল, কিছু মানুষ অ্যাড ছিল যারা আমার বিষয়টা জানতো। তাদের মধ্যে একজন আমার একটা ছবি আর রায়হানের একটা ছবি, হ্যাঁ, অনলাইন থেকে নিয়ে, কারণ রুকায়ার সাথে যে ডিভোর্স হয়ে গেছে এটা তো আমার ক্লোজ যারা তারা সবাই জানে। শুধু জানেন না আপনারা পাবলিক, তখন আপনারা কেউই জানতেন না, কারণ এই বিষয়গুলো তখন কেউ সামনে নিয়ে আসেনি। কিন্তু রুকায়া কন্টিনিউ পোস্ট করে যাচ্ছে যে তাদের সংসারে আমি থার্ড পারসন ঢুকে গেছি, সেজন্য তাদের সংসার ভেঙে যাচ্ছে। তার আমি প্রুফ আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন। তো আমি যখন এই পেইনগুলো দেখেন, তখন এই মুনিবা আজাদ যখন সেপ্টেম্বরের 2 তারিখে আমাকে এই ঘটনাগুলো বলছে, তখন কিন্তু আমি প্রেগনেন্ট। তো একটা প্রেগনেন্ট অবস্থায় একটা মানুষের পক্ষে এই জিনিসগুলো মেনে নেওয়া সম্ভব না, কারণ তার সাথে তার ডিভোর্স হয়ে গেছে, সেটা চ্যাপ্টার ক্লোজ। তো তারপরও সেই নাটকগুলো করতেছে যে না, এখনও রায়হানের ওয়াইফ এবং আমি থার্ড পারসন। আমি এগুলো টলারেট করছি, আর আমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করছি। তাদের মধ্যে একজন যে একটা গ্রুপে আমার আর রায়হানের ছবি, আমাদের ছবি চাইছে বাট আমি দেই নাই, আমার আর রায়হানের ছবি নিয়ে সে হচ্ছে একটা গ্রুপে পোস্ট করে দেয়, সবাইকে জানাই দেয় যে আমি রায়হানের ওয়াইফ। অ্যান্ড এটা করার সাথে সাথে অনেকেই রুকায়াকে এই পোস্টার ছবি দেয়। এই যে দেখেন, আমি আপনাদেরকে দেখাই সেপ্টেম্বরের 3, এই যে দেখেন এখানে মার্ক করা আছে সেপ্টেম্বরের 3। আর এই যে এই ছবিটা গ্রুপে দেয়, হ্যাঁ। আর এই যে দেখেন রুকায়ার রিপ্লাইগুলো একটু দেখেন, এখানে উল্টা দেখা যাচ্ছে, মেবি আমি আপনাদেরকে পড়ে শোনাবো। এই যে এখানে লিখছে যে এই যে দেখেন প্রথমে লিখছে আমার অনেক ধৈর্য আপু, এই যে দেখেন লিখছে আমার অনেক ধৈর্য আপু। তারপর তারপরে লিখছে এই পোস্ট এখনো আছে, মানে বলতেছে এই পোস্ট এখনো আছে, কারণ সে তো মিথ্যা নাটক বানাইছে যে একটু রুমে যাও, যা দরজা লাগা ভিতরে থাকো। তো সে তো নাটক বানাইছে যে তাদের রানিং সংসার, সেখানে আমি ঢুকে গেছি থার্ড পারসন। তো যখন এটা শেয়ার করে দিচ্ছে অনেকেই তো জেনে যাচ্ছে, তখন তাকে যখন বলতেছে যে এগুলা কি, তখন সে বলছে এই পোস্টটা এখনো আছে, মানে সে ডিলিট করার জন্য একরকম মানে পোস্ট দিয়ে দিছে। সেও নিজেও তার ওয়ালে পোস্ট দিছে যে এগুলা ফেক, মিথ্যা কথা, এবং মানুষ তো আমাকে অনেক গালি দিচ্ছে, কারণ সবাই জানে রায়হানের ওয়াইফ হচ্ছে রুকায়া। এই যে দেখেন তারপরে এই যে লিখছে, এই যে দেখেন এটা একটা জটিল ব্যাপার আপু, এটার ভিতরে অনেক কাহিনী আছে, ওই মেয়ের কিছু বলতেও পারছি না কারণ রায়হান ব্ল্যাকমেল হচ্ছে। এই তো সব মিলিয়ে একটা মেন্টাল টর্চারে আছি। ভাই তুমি ডিভোর্সি, ওকে ডিভোর্স দিয়ে দিছে আরও অনেক আগেই, তারপরও সে এই কথাটা কিভাবে বলে যে এটা একটা জটিল ব্যাপার, রায়হান নাকি ব্ল্যাকমেলে আছে, আর সব মিলে সে একটা মেন্টাল টর্চার আছে। মানে ইনবক্সেও সে বলতেছে যে আমি রায়হানের ওয়াইফ না, আমি থার্ড পারসন। সে বুঝাচ্ছে রায়হানের রানিং সংসার আমি ঢুকে যেয়ে তাদের সংসার নষ্ট করতেছি। হ্যাঁ, আমি আসলে কারো কমেন্ট পড়তে পারবো না, আমি আমার জাস্ট ঘটনাটা বলে শেষ করবো, কারণ কমেন্ট পড়তে গেলে আমি আপনাদেরকে বলতে পারবো না। এই ঘটনার পরে তারপরেই হচ্ছে এই যে দেখেন, এই যে দেখেন সেপ্টেম্বরের 5 তারিখ এই সময় এই যে আমাকে, এটা হচ্ছে আমার সাথে এই যে কিছু মেয়ে, মানে রুকায়া যাদেরকে ইনবক্সে বলছে যে হ্যাঁ রায়হানের ওয়াইফ আর আমি থার্ড পারসন, এই যে দেখেন ওরা আমাকে এই যে মেসেজ দিছে। রুকায়ার আইডিতে তখন 8K পিপল ছিল, এই যে দেখেন আইডির স্ক্রিনশট দিয়ে এই যে দেখেন আমাকে এখানে বলছে, এই যে লেখাটা দেখেন, আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। লিখছে এই মেয়েটা আপনার নামে নানা কথা বলছে, ওরা জানে, ওরা বিষয়টা জানে। তো বলতেছে এই মেয়েটা আপনার নামে নানা কথা বলছে, সে জানি আপনার হাজবেন্ডের ওয়াইফ এমন দাবি করছে। এই যে দেখেন
এটা হচ্ছে সেপ্টেম্বরের 5 তারিখ। আমি লিটারেলি পুরো বিরক্ত হয়ে গেছি ওর এই ধরনের কারণে। ওর একটা গ্রুপ আছে, হ্যাঁ, মেসেঞ্জার একটা গ্রুপ আছে, ওই গ্রুপে অনেক মেয়ে আছে। ওই মেয়েদেরকে সে এইভাবে নিজের মিথ্যা দিয়ে এইভাবে মেয়েদেরকে সে কনভিন্স করছে, করে তাদের কাছে এই নাটকগুলো বলছে। বলার পরে ওরা এসে আমাকে ইচ্ছা মতো গালি দিচ্ছে। হ্যাঁ, আপনার কি জীবনে হাজব্যান্ড পান নাই? আপনি একটা ম্যারিড লাইফে যে নিয়ে তার স্বামীকে কেড়ে নিচ্ছেন। মানে ভাই, আমি তখন প্রেগনেন্ট 5 মাসের, আমি তখন এই কথাগুলো কিভাবে টলারেট করব? মানে এটা কি কোনো মানুষের পক্ষে সম্ভব? তাকে ডিভোর্স দিয়ে দিছে। তার যদি এত সমস্যা থাকতো তাহলে তো সে ডিভোর্সের আগে আসতো। ডিভোর্সের আগে কি রায়হানকে কেউ চিনতো না? ডিভোর্সের আগে কি রায়হান সেলিব্রিটি ছিল না? ছিল। তো তখন এসে সে বলতো যে পরকীয়া হ্যান ত্যান এটা সেটা, তখন কিছু বলে নাই। ডিভোর্স হয়ে গেছে, ডান। রায়হান আমাকে বিয়ে করে আমাদের একটা বেবি কনসিভ করছে, তার 6 বছর সংসারে কোনো বেবি হয় নাই। আমি তখনও বলছি এই কথা, এখনও বলতেছি। আমি বলতেছি তার 6 বছর সংসারে কোনো বেবি হয় নাই। তার মানে এটা না যে রুকায়া বাঞ্জা। আমি কিন্তু এই কথা কখনোই বলি নাই। হয় নাই যেটা আমি সেটাই বলছি। তাহলে আমার বেবি আসছে এখন, এটাতে তার এত সমস্যা কেন? যাই হোক, তার যদি এত সমস্যা থাকতো সে তখন বলতো, সে তখন বলে নাই। ডিভোর্স পেপারে সে সাইনও করে দিছে, ডিভোর্স ডান, সব কিছু শেষ। তারপরে সে এই নাটকগুলো বানাচ্ছে যখন দেখছে যে আমার 5 মাস, আমি মানে একটা মানুষের কিভাবে কষ্ট দেয়া যায়, কতভাবে মেন্টালি টর্চার করা যায়, এটা সে খুব ভালো করে জানে। ওই জন্য আমি কই যাই না যাই, আমার হাজব্যান্ডকে নিয়ে কোথায় যাচ্ছি, আমি আমার শ্বশুর বাড়িতে যাচ্ছি, আমার যারা আমার সাথে কেমন ব্যবহার করতেছে, ইচ অ্যান্ড এভরিথিং সে খবর রাখতেছে। বাট সে কিন্তু ডিভোর্সই, তাকে কিন্তু ডিভোর্স দেওয়া হয়ে গেছে। অ্যান্ড ডিভোর্সটা কিন্তু এক পক্ষ থেকেও ছিল না, ডিভোর্সটা দুইজনেরই সাইন করে একদম ডান। মানে এখানে কোনো সম্ভাবনাই নাই যে সে যেটা বলছে রায়হান তাকে একটা পেপার পাঠাইছে, তার ফিরে আসার সুযোগ ছিল, এটাও মিথ্যা কথা। এইটাও মিথ্যা কথা। ওকে পেপার দেখাইতে বলেন যে এই যে ঘটনাটা ঘটাইছে, যে সেপ্টেম্বরে সে বলছে যে সে হচ্ছে রায়হানের ওয়াইফ আর আমি থার্ড পারসন। ওকে পেপার দেখাইতে বলেন ও কখন ডিভোর্স হয়েছে। আমার কাছে তো পেপার ঠিকই আছে, চাইলে তো আমি দেখাইতে পারি, কিন্তু আমি তো এগুলা কখনো সামনে আনি নাই। আনছে ও আমাকে কালার করছে, এখন ওকে বলেন এগুলা দেখানোর জন্য। আচ্ছা গেল এই যে দেখেন সে এই কাজগুলা করছে। তখন আমি রেগে আমার আর রায়হানের ছবি, মানে আমার যে পার্সোনাল আইডিটা আছে সেখানে আমি প্রোফাইল পিকচার দিয়ে দিই। আর আমি প্রোফাইল পিকচার দেওয়ার পরে আমি এই যে যারা সমানে আমাকে গালি দিচ্ছিল, আমি গালি খাচ্ছিলাম শুধু আমি ওদেরকে রায়হানের যে ডিভোর্স পেপারটা, রুকায়াকে যে ডিভোর্স দিয়ে দিচ্ছে এই পেপারটা আমি ওদেরকে দিয়ে বলি যে দেখেন আপনারা যে শুধু আমাকে গালি দিচ্ছেন, রুকায়াকে তো অনেক আগেই রায়হান ডিভোর্স দিয়ে দিছে। আমার সাথে রায়হানের বিয়ে হয়েছে, এখন আমি বেবি কনসিভ করা। এটা শুনে তারা অবাক হয়ে গেছে যে এটা কিভাবে সম্ভব, তাহলে রুকায়া তো মিথ্যা কথা কিভাবে বললো। আমি ডিভোর্স পেপারটা দেওয়ার পর ওরা যে রুকায়াকে ডিভোর্স পেপারটা দেখানোর পরে রুকায়া তো তখন মিথ্যাবাদী অলরেডি প্রুভ হয়ে গেছে। হয়ে যাওয়ার সাথে সাথে সে কি করছে, সব পোস্টগুলো ডিলিট করে দিচ্ছে। এই নাটকের পোস্ট যে হ্যাঁ তাদের সংসারে থার্ড পারসন আমি, এই নাটকের পোস্টগুলো ডিলিট করে সে তখন তার এই লম্বা পোস্টটা দিছে যেটা ভাইরাল হয়েছে, এবং ওই যে পরকীয়া রিলেটেড যে পোস্টটা করছে সে, এই লম্বা একটা বানানো মিথ্যা আগাগোড়া একটা পোস্ট সে দিছে। দিয়ে আপনাদেরকে এমনভাবে বুঝাইলো যে আমি তার সংসারটা নষ্ট করে দিলাম, আমি তার সংসারে ঢুকে তার মানে পরকীয়া করে সংসার নষ্ট করলাম। ভাই, পরকীয়া করে থাকলে একটা প্রুফ তো থাকবে। আপনারা যে ওর কথা শুনে এত কিছু করলেন, একটা সিঙ্গেল প্রুফ তার কাছে চাইতেন। একটা সিঙ্গেল প্রুফ যদি দিতে পারে, আমি বলতেছি যে আমি এখানে লাইভে আইসা আমি হাত জোর করে ক্ষমা চাইবো, আর হচ্ছে আমার এই পেজটা আমি রিমুভ করে দেবো, আমি আর কোনোদিন সামনেই আসবো না। ও যদি একটা সিঙ্গেল প্রুফ করতে পারে যে আমি বিবাহ বহির্ভূত রায়হানের সাথে কোনো সম্পর্কে ছিলাম এবং আমি তার সংসারে আসার পর তাকে ডিভোর্স দেওয়া হয়েছে, এগুলা সংসারে আমার কারণে তাকে ডিভোর্স দেওয়া হয়েছে। যদি পরকীয়া থাকে তাহলে পরকীয়ার মেসেজ থাকে অনেক। দেখেন না 2 দিন পর পর কত বের হয়ে যাইতেছে, কত চ্যাট বের হয়ে যাচ্ছে, কত রেকর্ড, কত ভিডিও, কত কিছু ক্ল্যাশ হয়ে যাচ্ছে। এমন কিছু আছে যেটা ক্ল্যাশ হয় নাই। তাহলে ওকে বলেন যে আমার আর রায়হানের বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক ছিল, এইটা তাকে সামনে দেখানোর জন্য। সে যে মানে ওই পোস্টটাতে সে যে ক্লেম করছে, সে যে বলছে, আমি আপনাদেরকে বলি, এত বড় পোস্ট আমি পড়তে পারবো না, আমি আপনাদেরকে শুধু বলি। সে বলছে আমি রায়হানের সাথে এক বাসায় ছিলাম, এটা বলছে। সে বলছে রায়হানের সাথে আমার পরকীয়া ছিল দেখে রায়হান তাকে ডিভোর্স করছে। তারপরে সে এই কথাগুলো বলছে। ওকে বলেন যে এগুলার একটা প্রুফ দেখানোর জন্য যে বিবাহ বহির্ভূত আমি কোনো রিলেশনশিপে ছিলাম। এটা আমার আপনাদের কাছে কোশ্চেন, আপনারা তার কাছে চাইবেন। তারপরে সে
যে পোস্টটা করছে, যে পোস্টটা ভাইরাল হয়েছে, যে পোস্টের মাধ্যমে এত কিছু, ওই পোস্টের শুরুতেই সে বলছে যে পরকীয়ার কল রেকর্ড একটা যখন আমি শুনি, হ্যাঁ আচ্ছা যে কল রেকর্ডটা ক্ল্যাশ হয়েছে মানে ওর কাছে গেছে, এটা আনফর্চুনেটলি আমি অ্যান্ড রায়হান হচ্ছে আমরা অফিসে যাব, আমাদের ওই পেজের জন্য একটা অফিস রাখা হয়েছে, আমরা নতুন অফিস নিছি, তো অফিসটা না চিনতেছি না, আমি আর রায়হান গাড়িতে তো অফিসে যাচ্ছিলাম, যাওয়ার পথে আনফর্চুনেটলি কিভাবে যেন মানে রুকায়ের কাছে একটা কল চলে যায়, এটা আমিও জানি না রায়হানও জানে না, কিভাবে যেন টিপ লেগে চলে গেছে বলতে পারি না। তো যাওয়ার পরে রুকায়া হচ্ছে ওইটা রেকর্ড করছে, হ্যাঁ যে রায়হান কার সাথে আছে, মানে তারে তো এখন কোনো একটা কিছু ধরতে পারতেছে না, তার তো একটা কিছু লাগবে, যেই দেখছে কোনো মেয়ের কণ্ঠ ওর সাথে সাথে এটা রেকর্ড করা শুরু করছে। আপনারা বলেন তাকে ওই রেকর্ডটা দিতে, ও এমনভাবে মানে পোস্টটা তুলে ধরছে যে রেকর্ডটা মনে হয় কোনো খারাপ কোনো রেকর্ড, আমার রায়হানের পরকীয়ার কল রেকর্ড বের হয়ে গেছে এরকম একটা খারাপভাবে সে তুলে ধরছে। তাকে বলেন রেকর্ডটা দেওয়ার জন্য, ও দিল না কেন? এত কিছু দিল, এত কিছু বলতে পারলো, রেকর্ডটা দিতে পারলো না। আপনারা শুনে দেখেন তো এটা কোনো পরকীয়ার রেকর্ড কিনা। আমি রায়হানের সাথে অফিসে যাব, আমাদের অফিসের মানে বাসাটা খুঁজে পাচ্ছি না, কোন বাসাটা, নতুন অফিস না হয়েছে সেই জন্য খুঁজতেছি, রোড মানে গুলাই ফেলছি, তো খুঁজে বের নামাজ পড়তেছিল, তখন হচ্ছে আমরা নিচে গাড়িতে বসে বসে গল্প করতেছিলাম, দ্যাটস ইট, আর কিছুই না। গাড়ির প্যাপু সব হ্যালো আচ্ছা, গাড়ির হচ্ছে প্যাপু শব্দ আর হচ্ছে আমার আর রায়হানের কনভারসেশন, একদম মানে পরকীয়ার কনভারসেশন যদি হয়ে থাকতো এটা, তাহলে এখানে থাকতো হ্যাঁ তুমি আমাকে কেন এখনো বিয়ে করতেছো না, আমি তোমার সাথে এই ধরনের বিয়ে ছাড়া সম্পর্কে থাকতে পারবো না, হ্যান ত্যান এই ধরনের অনেক কিছু থাকতো, রাইট? ওকে বলেন কল যে ও যে রেকর্ডের কথা বলছে ওই রেকর্ডটা যেন ক্ল্যাশ করে, আপনারাও শুনেন যে এটা কোনোভাবে প্রুভ হয় কিনা যে এটা বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক। এই তো গেল, এরপরে কাহিনী হচ্ছে আপনাদেরকে দেখাই, ও যে মিথ্যুক, ওর মিথ্যা প্রুফগুলো আমি আপনাদেরকে দেখাই দিই। গেল, ও বলছে না যে এই যে দেখেন ও পোস্ট করছে ও জামিন জামশেদকে চিনে না, ও কোনো ছেলের সাথে কথা বলে না। আমি কিন্তু কালকে ওর জামাইয়ের যখন কল মানে বর্তমান জামাইয়ের যখন কল রেকর্ড ক্ল্যাশ করছি তখন কিন্তু আমি ওখানে বলছিলাম যে একটা প্রবাসী ছেলের সাথে সে কথা বলে, এটা আমি কিভাবে জানি? আমি যখন রায়হানের সাথে উমরায় যাই তখন হচ্ছে ওই ছেলেটা, প্রবাসী যে ছেলেটার সাথে রুকায় কথা বলছে, ওই ছেলেটা আমাদের সাথে সাক্ষাৎ করতে আসছিল, মানে রায়হানের অনেক ফ্যান, মানে বড় ফ্যান, তো রায়হানের সাথে দেখা করতে আসছে, এসে ডিরেক্ট তার ফোন থেকে দেখাচ্ছে যে দেখেন রুকায় আমার সাথে কথা বলে, হ্যান ত্যান ফোনে অনেক কথা বলে, রুকায় অনেক ভয়েস ওনাকে দিচ্ছে, অনেক কিছু করছে। তো রায়হান তো পুরা মানে অবাক, কারণ রুকায় তো এমনভাবে ভাব নিয়ে থাকে যে ও তো জীবনে কোনো দিন ছেলের সাথে কথা বলে না, এবং ছেলেরা যদি তাকে কমেন্ট করে সে এটাও পোস্ট করছে যে আপনারা এই রায়হান লিপার ঘটনার কারণে আমার অনেক ছেলেরা অনেক বেগানা পুরুষ আমার এখানে ঢুকে গেছেন, তো আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমার কি হয়, আমার হচ্ছে পর্দা নষ্ট হয়, তারপরে হচ্ছে আমি গায়রোধহীন হয়ে যাই, এইসব কথাবার্তাও লিখছে, মানে হাস্যকর। সে ফেসবুকে আইসা তার নাটক করবে, ফ্যান ফলোয়ার কামাবে, আবার কমেন্ট করলে তার হচ্ছে গায়রত নষ্ট হয়। যাই হোক, তো ও তো অনেক গায়রতওয়ালি, তো ও বলছে যে আমি তো তখন ওই সৌদি আরবে ওই ছেলেটার এই যে ও যে কথা বলছে এটা আমি কিন্তু রুকাইয়ার বর্তমান জামাইয়ের যে ফোন কলটা রেকর্ড ক্ল্যাশ করলাম ওখানে আমি ওই ছেলের কথা বলছিলাম, আমি কিন্তু চাইলে তখন ভিডিওটা দিতে পারতাম, দেই নাই, কারণ রুকাইয়া যে মিথ্যা কথা বলে এটা আপনাদেরকে আমার দেখানো দরকার ছিল, কারণ আমি কোনোভাবে তাকে তো মানে আমার নিজেকে প্রুভ করতে পারতেছি না। ভাই কেন, কে মানে কে আছে দুনিয়াতে যে যে কাজটা সে করে নাই এটা তার মাথায় নিবে? আমি যে এতদিন ধরে সোশ্যাল মিডিয়াতে কাজ করতেছি, রায়হানের সাবজেক্ট বাদ, আমি যে এখানে কাজ করতেছি, আজ পর্যন্ত আমার নামে কেউ কোনো উল্টাপাল্টা কথা বলছে কোনো দিন না, আমি কখনো এরকমই না যে আমার নামে কেউ কোনো কথা বলবে, আর হুট করে সে এরকম একটা কথা বলে ফেলছে, আর এমনভাবে লিখছে মানুষজন বিশ্বাস করে এই জিনিসটাকে এমনভাবে ছড়াইছে, আমি যেটাই বলি না কেন কোনো কথাই বিশ্বাস করছিল না, এবং আমার উপরে এমনভাবে মানে আমি তখন প্রেগনেন্ট ছিলাম, আমার যে কি অবস্থা হয়েছিল আমি এটা আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না, আল্লাহ খুব ভালোই জানে। আর ওই জন্যই হয়তো বা ঠিক 1 বছরও যায় নাই, ওই সেপ্টেম্বরে আমার সাথে যা হয়েছে এই সেপ্টেম্বরে সব কিছু মানে প্রমাণ হয়ে গেল আপনাদের সামনে। যারা বুঝার তারা বুঝবে, আর যারা রুকার ওই মেসেঞ্জার গ্রুপের দালাল ওরা এসে নিয়ে এখানে বাজে মন্তব্য করবে, এবং তারা বুঝবেও না, তারা হচ্ছে অন্ধভক্ত রুকার, আর তারা বুঝলে বুঝুক না বুঝলে না বুঝুক তাতে আমার কোনো কিচ্ছুই যায় আসে না, আমি শুধু আপনাদের সামনে সবটা ক্লিয়ার করবো। ওই ছেলেটার কল ভিডিওটা আমি কিন্তু ক্ল্যাশ করতে পারতাম, তো রুকায় যে ওই রুকায়ের বর্তমান জামাইয়ের কল রেকর্ডটা দেওয়ার সাথে সাথে রুকায় একটা মিথ্যা পোস্ট করছে, অ্যান্ড ও খুব কথা ঘুরায়া
মানে মানুষের ভেতরে এমনভাবে কথা ঢুকাবে যে যে কেউ তার লেখা পড়লে বিশ্বাস করেই ফেলবে। আমরা এত গুছায় কথা বলতে পারি না, আমি অন্তত অত গুছায় কথা বলতে পারি না, কিন্তু রুকেয়া খুব ভালো গুছায় লিখতে জানে। তো ও কী করলো, পুরা ঘটনাটাকে উল্টায় মিথ্যা কথা লিখে দিল, এবং কোনো ছেলের সাথে সে কথা বলে নাই, তার এটা জামাই না সে অস্বীকার করছে। ওকে ফাইন, আমি এখানে চুপ হয়ে গেছি। যাওয়ার পরে আমি অপেক্ষায় ছিলাম যে মানুষ হচ্ছে এখনো পর্যন্ত আমাকে বিলিভ করতেছে না, বাট কোনো না কোনো সময় আমি নিজেকে বলার বা নিজেকে আমি যে দোষী না আমি সেটা প্রুভ করার আমি একটা সময় পাবো, আর তখনই আমি সব কিছু ক্ল্যাশ করবো। তো ওই জন্য আমি সব কিছু রেখে দিছিলাম। তো ভিডিওটা তো আমি দিছি রিলস আকারে, আপনারা দেখে নেবেন যে রুকা ওই ছেলেটার সাথে কথা বলছে কিনা। আমি একদম স্ক্রিন রেকর্ড করে ওনাকে বলছি পাঠানোর জন্য, স্ক্রিন রেকর্ড করে উনি পাঠাইছে। এবং রুকার দালালগুলো এসে বলে কি, যে কোনো কিছু প্রুফ দেখাইলে বলে কি যে আমি হচ্ছে এগুলো হচ্ছে রুকায়ার ফেক আইডি প্রমাণ আছে আপনার কাছে, এটা রিয়েল আইডি, তো সেই জন্য স্ক্রিন রেকর্ড করছি আপনাদের জন্য, একটু যা দেখা আসেন প্রমাণ আছে কিনা। প্রমাণ ছাড়া আমি একটা কথাও বলতেছি না। এখানে যতগুলো আমি প্রুফ আপনাদেরকে দেখাবো, একটা সিঙ্গেল প্রুফ যদি রুকায়া বলে মিথ্যা কথা, আপনাদের কথা বাদ, আপনারা তো কিছু বুঝেনি না, রুকায়ার দালাল যেগুলো সেগুলোর কথা বলতেছি। বাট যারা জিনিসটা বুঝতে পারছে, আর রুকায়ার কথা বলতেছি, রুকায়া যদি আজকে এই লাইভটাও তো দেখবে মাস্ট, আমি জানি। তো আমি যা দেখাবো এগুলো যদি একটা সে প্রুভ করতে পারে, আমার মতো যেরকম প্রুফ দিয়া প্রুভ করতে পারে যে এগুলা মিথ্যা কথা, তারপরে আমি এখানে বললাম তো লাইভে আইসা আমি হচ্ছে মাপ চাবো ওর কাছে, এবং আমি আমার পেজ ডিলিট করে দিব। তারপরে দেখেন রুকায়া বলছে সে জামিন জামশেদকে চিনে না। এই যে দেখেন জামিন জামশেদের সাথে তার সম্পর্ক আমি আপনাদেরকে দেখাই। দেখেন রুকায়ার ঘটনাটা সেপ্টেম্বরে সে ফেসবুকে ভাইরাল করছে, আর জামিন জামশেদ জুনে এই ঘটনাটার মধ্যে খোঁচা দিছে। তার মানে জামিন জামশেদ যদি রুকায়ার সাথে সম্পর্ক না থাকে, তাহলে কিভাবে সে জুনে এই রুকায়ার বিষয়টা সে জুনে কিভাবে পাবলিক করে, কিভাবে সে বলে যেই ঘটনাটা আপনারা কেউ জানেন না, সোশ্যাল মিডিয়াতে কেউ জানে না। রুকায়া ক্ল্যাশ করছে সেপ্টেম্বরে, তখন সবাই জানছে। তাহলে জামিন জামশেদ জুনে কিভাবে পোস্ট করলো, কিভাবে জানলো জামিন জামশেদ? হাওয়ার থেকে উড়ে জানছে। হ্যাঁ, এখনও যদি আপনারা না বুঝেন তাহলে আর আমার কিছু করার নাই, আমি আপনাদেরকে দেখাচ্ছি। যে দেখেন, এই যে দেখেন জুনের 20 তারিখে, এই যে দেখা যাচ্ছে কিনা, জুনের 20, 2023-এ এই যে দেখেন আমাদেরকে নিয়ে লিখছে। হ্যাঁ, এই যে কলরব শিল্পী আবু রায়হান এবং লিপা পারভিন কি করবে, মুখোশ উন্মোচন করবে, এটা লিখছে। তারপরে যখন এই যে দেখেন জুনের 20, ওই লিঙ্কের পোস্টের কমেন্টে লিখছে কি যে একজন মহিলা হয়ে, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখতে পাচ্ছেন কিনা দেখেন, এখানে লিখছে একজন মহিলা হয়ে কিভাবে আরেকটা সংসারে আগুন লাগাতে পারে, এমন কিছু কালসাপ দেখলে বোঝা মুশকিল। হ্যাঁ, সেই যে কথাটা বলছে, এমন কিছু কালসাপ দেখলে বোঝা মুশকিল কিভাবে কি মহিলা হয়ে কিভাবে আরেকটা সংসার নষ্ট করতে পারে। দেখেন এখানে তো সে, এই যে দেখেন আপনারা দেখেন, এই যে জুনের 20 তারিখে 2023 সালে এই কাজটা, এটা উনি লিখছে। তাহলে তার মানে রুকায়া এই বেটার কাছেও, হ্যাঁ, ইনায়া বিনায়া বলছে যে তার রানিং সংসার, আমি হচ্ছে রানিং সংসারে এসে তার সংসার নষ্ট করে ফেলতেছে, আমি থার্ড পার্সন, আমার জন্য তার সংসার নষ্ট হয়ে যেতেছে। অথচ এই যে জুনের বহুত আগে তার হচ্ছে ডিভোর্স হয়ে যায়। সে জামিন জামশেদকেও এভাবে কনভিন্স করছে করে, এই যে লেখা দেখলেই বুঝতে পারতেছেন যে জামিন জামশেদকেও সে মিথ্যা বলে কনভিন্স করছে গেল। এরপরে হচ্ছে আরও দেখাচ্ছি, দাঁড়ান। এই যে দেখেন, এই যে হ্যাকার, সে কিছু বলে কি হ্যাক করে, তার আইডি হ্যাক করে, তারে নিয়ে কেউ কিছু বলে হ্যাকার। এত হ্যাকার কোত্থেকে আসে, কার এত ঠেকা লাগছে এত হ্যাকারের সাথে সম্পর্ক রাখার জন্য? রুকার মতো সবাইকে আর একটা করে হ্যাকার বন্ধু আছে নাকি? এই যে দেখেন, এটা হচ্ছে জুনের 22 তারিখে। এই যে দেখেন আমাদের লিপা পারভিন পেজ থেকে কন্টেন্ট রিমুভ করছে, লিহান পেজ থেকে কন্টেন্ট রিমুভ করছে, জান্নাত ইসলামিক ওয়্যার হাউস থেকে কন্টেন্ট রিমুভ করছে। এটা নিয়ে আবার পোস্টও করছে। সে বড় গলায় আবার কন্টেন্ট রিমুভ করে আবার পোস্টও করে। হ্যাঁ, সে যে হ্যাকার এটা তো এতক্ষণ আপনারা বুঝতে পারছেন। আমার আইডি লিপা পারভিন আইডিটা আনপাবলিশ করে দিছিল, অনেক কষ্টে ফিরে আনছি। তারপরে আরেকটু দেখাই, এই যে রুকায়ার, এই যে দেখেন রুকায়া কত সুন্দর করে মিথ্যা কথা বলতে পারে। এই যে দেখেন সেপ্টেম্বরের
সেপ্টেম্বরের 18-তে সে পোস্ট করছে জামিন জামশেদ নামের এই ভাইটাকে আমি বিন্দুমাত্র চিনি না। এই যে দেখছেন জামিন জামশেদ নামের ভাইটাকে সে বিন্দুমাত্র চিনে না। আবার জামিন জামশেদের কি বলে ওই পোস্টটা শেয়ার দিচ্ছে তার ওয়ালে, শেয়ার দিয়ে সে ক্যাপশনে লিখছে ভাইটাকে সে বিন্দুমাত্র চিনে না। ভাই তুমি ভাইটাকে চিনো না? ওই জামিন জামশেদ তো অনেক নোংরা ভাষায় কথা বলে, ওর ভাষা খুবই জঘন্য, কারণ এটা একটা ফেক আইডি, তার তো পরিচয় বের করা যাবে না, খুব ভালো করে জানে। তো এই ফেক আইডি থেকে এত জঘন্য নোংরা ভাষা রুকায় তারে দিয়ে পোস্ট করায়, রুকায় তো নিজে করতে পারবে না, করলে তো তার লেবাস নষ্ট হয়ে যাবে, আপনারা তাকে চিনে ফেলবেন। এই জন্য সে এই জামিন জামশেদকে দিয়ে এই পোস্টগুলো করাইছে যেন সবাই দেখতে পারে। আর এই সুযোগে সে জামিন জামশেদের আইডিটা তার আইডিতে শেয়ার দিয়ে ক্যাপশনে লিখছে যে জামিন জামশেদ এই ভাইয়াটাকে আমি বিন্দুমাত্র চিনি না। এই যে সেপ্টেম্বরের 18-তে সে এটা লিখছে, অথচ এই যে দেখেন চিনে না। জামিন জামশেদ কিন্তু এটা নিয়ে পোস্ট করছে আগেই জুনে। তারপরে কল রেকর্ডের ব্যাপারটাও জামিন জামশেদ জানে। দেখেন এই যে আমি আপনাদেরকে বলতেছি, দেখাচ্ছি, এই যে দেখেন, এই যে জুনের 20 তারিখে এই যে দেখেন এখানে, এই যে দেখেন একজনে লিখছে এগুলা মিথ্যা কথা। এখানে জামিন জামশেদ লিখছে যে কল রেকর্ড সহ পোস্ট হবে ইনশাআল্লাহ। এই যে দেখেন কল রেকর্ড সহ পোস্ট হবে ইনশাআল্লাহ উইথ কাবিননামা, এগুলা লিখছে। তো কল রেকর্ড সহ কই পোস্ট করছো, কি পোস্ট করছো, পরকীয়ার কি আছে বের করো, তোমরা বের তো করতে পারলা না। শুধু মানুষকে নোংরা নোংরা ভাবে, মানে এমনভাবে মানুষকে বলে যেন মানুষ বিশ্বাস করতে বাধ্য হয়, পরবর্তীতে কিছুই না। এই যে তাহলে কল রেকর্ডের কথাটা কিভাবে জানলো? এই সেই জুন মাসে কিভাবে জামিন জামশেদ জেনে গেল? অবশ্যই হাওয়ার থেকে জানে নাই, গেল। এগুলা নিয়ে সে তো মানে ভাইরাল হয়ে এমন একটা পর্যায়ে চলে গেছে যে এখন কিছু হইলেই সে হচ্ছে আমাকে টেনে সামনে ঢুকায়। যে কোনো কিছু হইলেই আমার নামটা নিয়ে আমাকে দোষ দিয়ে দেয়। অ্যান্ড তার মেসেঞ্জার গ্রুপের সেই মেয়েগুলা এসে এসে আমাকে গালিগালাজ করে। সব কিছু বাদ দিলাম, এবার আসি তার এই যে বর্তমান ঘটনাটা। আমি তো চুপ হয়েই গেছিলাম, সে যা করছে তার বিচার আল্লাহ করতো, আমি বাদই দিয়ে দিলাম। এখন আমার ফ্যামিলি, আমার শ্বশুর ফ্যামিলি এবং আমার হাজব্যান্ড, আমরা তো জানি আমরা কীরকম, বা আমাদের আশেপাশে সবাই জানে। সো এই রুকাইয়ায় মানসিক রোগীর কথা আমি বাদই দিয়ে দিলাম। ও যা করছে তার বিচার আল্লাহ করবে, আমি এটা আল্লাহর উপর ছেড়ে দিছিলাম। কিন্তু এখন পর্যন্ত মানে আমি চুপ দেখে তার কোনোভাবেই শান্তি লাগে না। সে তার বোন, মানে তার যে বর্তমান হাজব্যান্ড, তার সাথে তার কোনো সম্পর্ক নাই। আর তার বর্তমান যে হাজব্যান্ড, এইটা বলতেছে না আয়শা বলছে, কিন্তু তার পারিবারিকভাবে বিয়ে ঠিক হয়ে গেছে। কিন্তু তার বর্তমান হাজব্যান্ডকে সে নিজে পছন্দ করে বিয়ে করছে, নিজে খুঁজে বের করে বিয়ে করে 2 মাসও সংসার করতে পারে নাই। সে 2-3 মাস ওই হাজব্যান্ডের সাথে থেকে সম্পর্ক থাকা অবস্থাতেই তার হাজব্যান্ডের বাসায় যেসব ফার্নিচার ছিল সব কিছু নিয়ে সে মুভ করে আরেকটা বাসায়, প্রেগনেন্ট অবস্থায় আরেকটা বাসায় সে একা ছিল। একা থেকে থেকে আমাদের পিছে খালি শয়তানি করে যে আমাদেরকে কিভাবে পাবলিকের সামনে কালার করা যায়। তো প্রেগনেন্ট অবস্থায় সে আলাদা বাসায় একা ছিল। আর এই যে ভাইরাল হয়ে আপনাদের থেকে সিম্প্যাথি নিয়ে ফেসবুকে 2টা টাকা কামাইছে, টাকা কামায় এই টাকা দিয়ে সেই টাকার জোরে তার স্বামীর থেকে যায় সে আলাদা বাসা নিয়ে উঠে আলাদা বাসা থেকে বাসা ভাড়া দিত, প্লাস থাকতো। তো এগুলা করে তার এখন যখন তার বেবি হওয়ার সময় হয়েছে সে বাড়িতে গেছে, যাওয়ার পরে তার হাজব্যান্ডের সাথে তো তার সম্পর্কই নাই। তাহলে সে যে বললো তার হাজব্যান্ড তাকে টাকা পয়সা দিতে পারে না, সেজন্য সম্পর্ক সে নষ্ট করবে। এই যে দেখেন সে কিন্তু এটা বলছে, এই যে তার দালালরা বলতেছে যে এগুলা মিথ্যা কথা। যদি মিথ্যা কথা হয়ে থাকে রুকায়রে বলতে বলেন যে এটা মিথ্যা কথা, আমি প্রমাণ করে দিব এটা মিথ্যা না সত্য, আমি একদম ভিডিও রেকর্ড দিয়ে দিব। এই যে দেখেন এখানে কিন্তু সে বলছে, আমি এই স্ক্রিনশটটা দিছি, আমি পোস্টে দেয়া আছে, আপনারা দেখে নেবেন। এই যে এখানে সে বলছে, আবার এখানে বলছে যে রায়হানের আহালিয়া ছিলাম, এই যে রায়হানের আহালিয়া ছিলাম, এই কথা বললে তো আমার ভালোই লাগে। ভাই তুমি রায়হানকে এত বদনাম করলা, রায়হান এত খারাপ মানুষ, সবার কাছে তুমি এটা প্রুভ করলা রায়হান অনেক খারাপ, তাহলে এখন রায়হানের আহালিয়া বললে তোমার কেন ভালো লাগে? কেন ভালো লাগে এখন আহালিয়া বললে? গেল সেই যেখানে বসে তার হাজব্যান্ড টাকা দিতে পারে না দেখে 15,000 টাকার চাহিদা তার মিটাইতে পারে না, সেজন্য সে তালাক দিছে। সে তো তার হাজব্যান্ডকে 2-3 মাস মানে সংসার করার পরে, বেবি একটা কনসিভ করার পরে ফেলে রেখে চলে আরেক বাসায় উঠছে। তার হাজব্যান্ডের সাথে সে থাকেই না, আলাদা থাকে, সেপারেট থাকে। তাহলে তার হাজব্যান্ড আবার কেমনে তার কাছ থেকে টাকা চায়? গেল সবই এগুলা গেল। যাওয়ার পরে সে এখন বাসায় গেল, যাওয়ার পর তার যখন বেবি হয় হসপিটালে, তখন হচ্ছে রুকায়ার হাজব্যান্ড যায় বেবিকে দেখার জন্য।
তখন সে কোনোভাবেই বেবিকে দেখতে দিবে না, তার হাজব্যান্ডকে অনেক বেশি অপমান করে হসপিটাল থেকে বের করে দেয়, বেবির মুখটা দেখতে দিবে না। পরে এইগুলা নিয়ে তার যে বড় বোন রওজাতুন নূর, সে হচ্ছে রুকায়ের সাথে এক কথায় দুই কথা অনেক ঝগড়া লেগে যায়, ওদের বনে বনে ঝগড়া লেগে যায়। রওজাতুন নূর তার আইডিতে সব কিছু সত্যি কথা বলে দেয়, যেটা আমি আপনাদেরকে পোস্ট করে জানাই দিছি। সব সত্যি কথা বলে দেওয়ার কারণে, এবং তার ফুল ফ্যামিলি জানে যে এখানে আমার কোনো ফল্ট নাই। যদি আমার ফল্ট থেকে থাকে তার ফ্যামিলিকে আসতে বলেন, এসে বলতে বলেন, দেখছেন এগুলা বিষয় নিয়ে তার ফ্যামিলির কোনো কথা বলতে আমার বিরুদ্ধে না। তো তার বোন 2-1 জন আসতে মনে হয়, তারা তাদের মতো তারা হচ্ছে এগুলা নিয়ে নাচানাচি করে। বাট এই রওজাতুন নূর যেটা, সেটা সবার বড় বোন তাদের। তো উনি হচ্ছে এই বিষয়টা নিয়ে মানে পাবলিককে জানাই দিছে। তার কারণ হচ্ছে রুকায়া এই ফেসবুকের জোরে, যে ফেসবুকে আপনাদেরকে এই যে মিথ্যা কথা বলে যে সিম্প্যাথি অর্জন করছে, করে করে যে এই যে একটা জোর খাটায় তার সেকেন্ড সংসারটা কোনো কারণ ছাড়া সে ভাঙতেছে, এবং বারবার সে একই কাজ করতেছে। তার বোনের কথা হচ্ছে, তুমি কেন নিজেই পছন্দ করলা, তোমাকে তো আমরা বিয়ে দিতে চাই নাই। তারা চাইছে যে রুকায়া আরো পরে বিয়ে করুক, কিন্তু রুকায়া কারো কথা শুনে নাই। রুকায়ার বিয়ে দরকার তাড়াতাড়ি, তো এখন রুকায়া নিজেই বিয়ে, আমি মানে নিজেই ছেলে ঠিক করে নিজেই বিয়ে ঠিক করছে, তো বাধ্য হয়ে পড়ে তার ফ্যামিলি বিয়ে দিছে। তো ওর বোনের কথা, তুমি নিজে ছেলে ঠিক করে এখন তুমি নিজেই কেন ভাঙবা? আর বারবার ভাঙা করা, এটা তো কোনো ফ্যামিলি আসলে মেনে নিবে না, কোনো ভদ্র ফ্যামিলি এগুলা মেনে নিবে না। তো সেই জন্য এক কথায় দুই কথা তাদের বনে বনে ঝগড়া লেগে তারা হচ্ছে মানে দুজনের ফাঁস করে দিচ্ছে। তো রুকায়ার বোন সব কিছু ফাঁস করে দিচ্ছে। তো এই জিনিসটা রুকায়া কী করলো, যখন সবাই তাকে বলতেছে, রুকায়ার বোনের সাথে অনেকেই অ্যাড আছে অনেক আগের থেকেই, তারা যখন দেখে রুকায়াকে জানাইছে, তখন রুকায়া বলতেছে যে ফেক। আপনারা যেটা দেখছেন, আমি এই লাইভের আগে পোস্ট করে দিছিলাম আপনাদের দেখার জন্য, যে আপনারা একটু দেখে নিন। ওখানে সে বলছে যে ফেক, এবং বাচ্চাটা নাকি অন্য কারো, বাচ্চাটা তার না। অ্যান্ড তার স্বামীকেও সে অস্বীকার করে বলছে যে কি ক্রিমিনাল, এই টাইপসের একটা কথাবার্তা বলছে। তো এইগুলা বলার কারণে, ফেক বলার কারণে, আবার এটাও বলছে যে ফেক আইডি, তো নাহলে আইডি হ্যাক হয়েছে। এই হ্যাকটা কে করতে পারে আমি আর আপনাদেরকে নামটা বললাম না, মানে আমার দিকে সে আবার ইঙ্গিত করে দিছে। তাদের বোনের ঝামেলা লাগছে, ওখানে আবার সে আমার দিকে ইঙ্গিত করে দিছে যে তার মানে কাজটা আমার। এখন সবাই এসে আমাকে স্ক্রিনশট দিচ্ছে আর আমাকে গালিগালাজ আবার শুরু করছে। হ্যাঁ, আপনি আপনার সংসারে থেকে রুকায়ার সংসার কেন নষ্ট করতেছেন, কেন যে তাকে এগুলো আবার করতেছেন? ভাই আমি কেন, মানে কি জন্য আমি রুকায়ার পিছিয়ে লেগে থাকবো? কোনো রিজন আছে? কোনো রিজনই নাই। ও আমার পিছিয়ে লেগে আছে, তার অনেক কারণ আছে, তার অনেক জেলাস আমাকে নিয়ে। রায়হান কেন আমাকে নিয়ে ভালো আছে, এইটা হচ্ছে তার সমস্যা। রায়হান যে টাকাগুলো দিচ্ছে তাকে, যে টাকা নিয়ে সে রায়হানের সংসারে মাতাব্বরি করছে, যেই টাকাগুলো দিয়ে সে খারাপ কাজ করছে, সেইগুলো তো আর এখন পাচ্ছে না। সেটাই হচ্ছে তার সমস্যা। এখন তো তার টাকার সমস্যায় পড়ে গেছে, তার বিলাসী জীবনযাপন করতে পারতেছে না, সে কোনো কিছুই করতে পারতেছে না। এখন তো সে বাস্তবতা বুঝতেছে, এখন সে কিভাবে রায়হানের সংসারে ঢোকা যায়, আবার এই ধরনের একটা চিন্তা ভাবনা করতেছে মনে হয়। তা না হইলে এখন আহালি আবু রায়হান তার প্রয়োজনে এসে ইউজ করে। আমি আর এই ঘটনা না বললাম, এটা বলে আর তাকে লজ্জা না দিলাম, যেহেতু তার এখনো পর্যন্ত তার তালাক হয় নাই। তার হাজব্যান্ডের সামনে আমি তার এতটা মানে লজ্জা দিতে চাচ্ছি না, তবে সে মিথ্যা কথা বললে আমি প্রুভ করে দিতে পারবো যে সে এখনো আহালিয়া আবু রায়হান তার প্রয়োজনে ইউজ করে বিভিন্ন জায়গায়। তো যাই হোক, তাদের বোনের ব্যাপার, তাদের বোনের ঝামেলা, এটা তাদের ব্যাপার। সেখানে সে কেন আমাকে টানলো? ইভেন দেখেন সে কতটা মানে বিকৃত, তার এত বছর পর একটা বেবি হয়েছে, সে বেবির বিষয়টা কেন, মানে ওখানেও আমাকে পিঞ্চ মেরে সে কথা বলছে। মানে তার মনে যে শান্তি নাই, শান্তি না থাকলে একটা মানুষ এরকম, যে এত বছর পর একটা বেবি হয়েছে, কেন আমার এখন তাকে মানে এগুলা নিয়ে পড়ে থাকতে হবে? তার বেবির নিয়ে পড়ে থাক না, তার কোনো কিছুতে শান্তি হয় নাই। সে আমাকেই মানে সব কিছুর শেষে সে আমাকেই টানবে। তা আমাকে যদি টানে তাহলে তো আমি এখন আর, যেহেতু আমার আত্মসম্মান সব কিছুই, আমার সম্মানে সে নষ্ট করছে, পুরো দুনিয়ার সামনে আমাকে সে কালার করছে, তা আমার সম্মানের কথা আমি আর চিন্তা করব না। আমি অবশ্যই তার ব্যাপারে, এখন সে যেটাই বলুক না কেন, সে আমার ব্যাপারে একটা বাজে মন্তব্য করলে আমি অবশ্যই প্রুফ সহ সামনে হাজির হয়ে যাব। আমার আইডিতে সব প্রুফ দেয়া আছে। আমি সেই জন্য মানে লাইভে পরে আসছি, কারণ আগে প্রুফগুলো দিয়ে নিছি যেন আপনারা দেখতে পারেন লাইভ শেষ হইলে। আপনারা একটু দয়া করে দেখে আসবেন, সবগুলো প্রুফ আমি দিয়ে দিছি যে সে আমার সাথে কি কি করছে, এবং আমি যে কোনোভাবে তাদের এই বোনের ঝামেলার মধ্যে ইনভলভ না। এটা তো মানে মানে আমি কেন তার এইসব ব্যাপারে যাব ভাই? এইসব মানে আমার কি খায়া দেয় কোনো কাজ নাই? রুকায় নিয়ে পড়ে থাকবো? আমি তো আমার সংসার, আমি আমার ফ্যামিলি, আমার পরিবার,
আমার বাবার ফ্যামিলি, আমার আম্মুর ফ্যামিলি, মানে শ্বশুর ফ্যামিলি, সবাইকে নিয়ে আমি ভালো আছি। আমার তো দরকার নেই। আর ভালো তো মানুষ গুণে থাকে, তাই না? আপনারা তো অনেক রুকাইয়ার পোস্ট দেখে আমাকে অনেক অভিশাপ দিচ্ছেন যে হ্যাঁ আমারও একদিন আসবে, এইটা সেইটা। আমার 2 বছর হয়ে গেল, আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা হয় না, আজ পর্যন্ত বহুত ভালো আছি। আর ওর 1 বছরও হয় নাই, ওর সংসার ভেঙে যাচ্ছে, ওরে যা বলেন। আর সে আমার পাস্টের। আর আমি আরেকটা কথা আপনাদেরকে ক্লিয়ার করি যে আমি আমার মানে ছোটোবেলায় জন্ম থেকে ইউনিভার্সিটির 3rd ইয়ার পর্যন্ত আমি কোনো পর্দাই করতাম না। আমি নর্মালি চলাফেরা করতাম, জেনারেল ফ্যামিলিতে মানুষ যেভাবে চলে সেভাবে। আমার ব্যাকগ্রাউন্ড জেনারেল। সো এর আগ পর্যন্ত আমি নর্মাল চলতাম। আমি ইউনিভার্সিটি 4th ইয়ারে আমার মানে আল্লাহ হয়তো বা চাইছে, সেই জন্য আমি নিজে নিজে পরিবর্তন হয়ে যাই। তারপর থেকে আমি কখনো ফেস খুলে কখনো সামনে আসি নাই, বা ফেস খুলে আমি কখনো কোনোভাবে ফেস খোলা আমার কোনো কিছু নাই। তারপর থেকে 4th ইয়ার থেকে তো 3rd ইয়ার পর্যন্ত আমি মানে ফেস খুলে বা চুল খুলে ওভাবেই চলাফেরা করতাম, যেভাবে নর্মালি জেনারেল মানুষ চলাফেরা করে। তো আমি তো আমার লাইফের জন্য, পাস্টের জন্য অনুতপ্ত ছিলাম, কারণ আমি আল্লাহর চাইছে বলে আমি পরিবর্তন হয়ে আমি পর্দা করছি, এবং আমি কিন্তু কখনোই তারপর থেকে বেপর্দাভাবে চলি নাই। তাহলে রুকায়া খুঁচায় সেগুলো আমি আমার আইডি থেকে সব ডিলিট করে দিছি। আমার আইডিতে এই ধরনের কোনো পিকচার বা এই ধরনের কোনো ভিডিওই নাই, সব কিছু পাবলিক করে ফেলছি। কিন্তু রুকায়া কোত্থেকে খুঁচায় বের করে নিয়ে জামিন জামশিদকে দিয়ে দিল একদম, এগুলো সব ক্ল্যাশ করে। তো হয়েছেটা কি? এটা কি আমার গুনাহ হয়েছে তাতে? আমি তো এটার জন্য অনুতপ্ত ছিলাম, এটার জন্য আল্লাহর কাছে আমি ক্ষমা চাইছি। আর তখন আমার বুঝ হয় নাই পর্দার, তখন আমি পর্দা করি নাই। যখন বুঝ হয়েছে আমি তখন করছি। এই যে আমার সাথে রুকায় অন্যায়টা করলো, আমি কি কষ্ট পাইনি? আমি অনেক কষ্ট পাইছি। যখন এগুলো আমার সামনে আসছে আমার খুব খারাপ লাগছে, আমি এটা বলে বুঝাইতে পারবো না। আর একটা মানুষ যখন পরিবর্তন হয়ে পর্দা করে, তখন কিন্তু তার বেপর্দার ছবি দেখলে বা ভিডিও দেখলে তার খারাপ লাগে। তো আমারও সেম। তো এখন দেখেন, এই যে একটা বছর আমি না হয় জেনারেল, আমার ভিডিও, টিকটক ভিডিও, তারপরে হচ্ছে ফেস রিভিল হয়ে গেল, আমি না হয় আগে পাপ করছি, আগে মানে পর্দা ছাড়া চলাফেরা করছি, সেই জন্য আমি ধরে নিলাম এরকম হয়েছে। কিন্তু রুকায়া যে একটা আলেম ফ্যামিলির মেয়ে, রুকায়া যে এত পরহেজগার, এত দিনদার একটা মেয়ে আপনাদের সামনে প্রেজেন্ট করে, তাহলে ওর ভিডিও, অর্ধ নগ্ন ভিডিও কেন ভাইরাল হইলো এখন? মানে এটা কেন? আপনাদেরকে কি একটু মনে হচ্ছে না যে এটার আড়ালে অবশ্যই মানে খারাপ কিছু ছিল? এটা কি আপনাদের মনে হচ্ছে না? না হলে রুকার অর্ধ নগ্ন ছবি ভিডিও কেন ভাইরাল হবে? হ্যাঁ, হাঁটু পর্যন্ত কাপড় উঠে আসছে, চুলমুল সব খোলা, এগুলো ভিডিও কেন ভাইরাল হবে? এটার মানে জবাবটা আপনারা দেন। আপনারা যেটা দেখছেন সেটা হয়তো বা মানে ওর উপরের জিনিসটা দেখছেন, বাট আল্লাহ তো সব কিছুই জানে, আল্লাহর কাছে সব কিছুই ক্লিয়ার। সো আল্লাহর যে যেরকম কর্ম করবে তার ওরকম কর্মফল ভোগ করতে হবে। তো কথা এটাই। আর আমি লাইভটা বড় করব না, আমি এখানেই শেষ করব। আর রুকায়ার আমি আজকে যে প্রুফগুলো দেখালাম এবং এই যাবৎ পর্যন্ত আমি যে প্রুফগুলো দিছি, আপনারা সবাই বলতেছেন এখন যে হ্যাঁ রুকায়া চুপ হয়ে গেছে, তুমি কেন কথা বলতেছো? ভাই, রুকা তো চুপ হবেই, ও তো চোর ধরা পড়ে গেছে সেই জন্য চুপ। নাইলে রুকায়ার মতো মানুষ চুপ থাকে? অবশ্যই চুপ থাকে না। ওকে জাস্ট আমি যে আপনাদের কথাগুলো বললাম বা আমার যে প্রুফগুলো দেখাইলাম, আর আমি যে এই লাইভের আগে যে প্রুফগুলো দিছি, এগুলো যদি একটা মিথ্যা হয়ে থাকে রুকায়ারে বলতে বলবেন প্রমাণ সহকারে। তারপরে আমি লাইভে এসে ক্ষমা চাইবো আপনাদের কাছে, রুকায়ার কাছে ক্ষমা চাইবো, এবং আমি আমার পেজ ডিলিট করে দেবো যদি একটা মিথ্যা রুকায়া প্রুফ করতে পারে, আর একটা প্রুফ সে দেখাইতে পারে। আর আরেকটা কথা হচ্ছে, আর মানে রুকায়া যদি এরপরে, হ্যাঁ আমি এই জিনিসটা, এই চ্যাপ্টারটা একদম ক্লোজ করে দিবে এখন। এরপর থেকে যদি রুকায়া ইনায়া বিনায়া পেঁচায়া যেভাবেই হোক আমাকে ইনভলভ করে কোনো কিছুতে, আমি আরও না হইলেও অর্ধেকের বেশি প্রুফ আমার কাছে এখন অনেক কিছু আছে রুকায়াকে ক্ল্যাশ করার জন্য। রুকায়া যে মিথ্যুক, রুকায়া যে মানে এখানে কত বড় শয়তানি করছে, তার শয়তানির সমস্ত কিছু আমার কাছে প্রমাণ আছে। আমি তো আপনাদেরকে কিছুই দেখাই নাই, অল্প একটু দেখাইছি, আর সব কিছু আমি রেখে দিছি। ও যদি আমাকে নিয়ে আরেকবার বাড়ে, আমি আর কোনো সম্মানের কথা চিন্তা করব না, আমি সব কিছু ক্ল্যাশ করে দেব। আমি বলে দিলাম। এখন রুকায়া যদি ভালো হয় তো ভালো, না হইলে আমি তার সম্মানের কথাও আমি চিন্তা করব না। তারে আমি যতটুকু সে পর্দা করে দেখে আমি তাকে যতটুকু রেসপেক্ট করতেছি, আমি ওইটুকুও করব না।
তো আজকের লাইভটা এই পর্যন্তই, আমার যতটুকু জানানোর ছিল আমি এই পর্যন্ত আপনাদের ক্লিয়ার করে দিলাম। আর হচ্ছে পোস্টের এই লাইভের আগে সব পোস্টে আছে, কষ্ট করে পড়ে নেবেন, তাইলে বুঝতে পারবেন। যারা বুঝার তারা ইতিমধ্যে বুঝে গেছে, আর যারা রিকোয়ার বর্তমান হাজব্যান্ডের কল রেকর্ডটা ক্ল্যাশ হওয়ার ব্যাপারটা বলতেছে যে ফেক, তারা আমাকে ইনবক্স করবেন, আমি রিয়েল যেটা ছিল সেটা দিয়ে দিব। অলরেডি আমি অনেককেই দিয়ে দিচ্ছি, ওরা বুঝে গেছে যে এটা রিয়েল। তারপরও যারা বেশি মাতামাতি করবেন তাদেরকে আমি তারা ইনবক্স করেন, আমি দিয়ে দিব। আচ্ছা, সবাই ভালো থাকবেন। আর লাইভটা আমি এখন এখানেই শেষ করতেছি, এটা সেফ থাকবে ইনশাল্লাহ। আপনারা চাইলে পরবর্তীতে দেখে নিতে পারেন। আমি কাটতে পারতেছি না, এটা কাটে কেমনে লাইভ? আমি আসলে কখনো লাইভে আসি নাই, যে জন্য